আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে নতুন এবং অধ্যায়টাও যদিও পুরাতন অধ্যায়, কিন্তু এটা হচ্ছে এর পরের অংশ, অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা। আজকে তোমাদেরকে আমি এই চক্রবৃদ্ধি মুনাফাটা করাবো। হয়তো আমরা এর আগে ছিল সরল মুনাফা তোমাদের, আর এখন হচ্ছে দেখতেই পাচ্ছ যে 2.2 সম্ভবত 2.2 চক্রবৃদ্ধি মুনাফাটা। এটা আমি তোমাদেরকে একটু বুঝাবো। এর আগে একটু চক্রবৃদ্ধি মুনাফাটা একটু তোমাদেরকে একটু দেখাই। তো শিক্ষার্থী বন্ধুরা, একটু আগে দেখো চক্রবৃদ্ধি মুনাফা। আসলে আমাদের এই চক্রবৃদ্ধি মুনাফাটা চক্র বৃদ্ধি মুনাফা, এটা একটু বোঝানোর চেষ্টা করি। হয়তো বা লেখাটা অস্পষ্ট থাকতে পারে, তারপরে তোমরা একটু ভালোভাবে দেখো। আসলে চক্রবৃদ্ধি কথাটার মানে কি? চক্রবৃদ্ধি মানে হচ্ছে চক্রাকারে বৃদ্ধি পাওয়া। চক্রবৃদ্ধি কথাটার অর্থ হচ্ছে চক্রাকারে বৃদ্ধি পাওয়া। কি বৃদ্ধি পাচ্ছে? মুনাফাটা। আবার একটু ভালো করে দেখো, চক্রবৃদ্ধি এর মানে হচ্ছে চক্র কি? যেটা বারবার ঘুরে আসে, এবং বৃদ্ধি মানে বাড়ে, তার মানে ঘুরে ঘুরে বৃদ্ধি পাওয়া। কি জিনিসটা বৃদ্ধি পাচ্ছে? মুনাফা। তার মানে যেই মুনাফাটা আমাদের ঘুরে ঘুরে হয়, অর্থাৎ একবারের জায়গায় দুইবার, আবার দ্বিতীয় পরে আবার তৃতীয়বার এভাবে লাভ হয়। এর আগে যেটা করছো সরল মুনাফা। সরল মুনাফা কি? শুধু মনে করো 100, ধরো তুমি ব্যাংকে 1000 টাকা জমা রাখছো, কত বছরের জন্য? 5 বছরের জন্য। হ্যাঁ, কত পার্সেন্ট হারে? মনে করো 10% হারে তুমি 1000 টাকা ব্যাংকে জমা রাখছো। এখন কথা হচ্ছে, সেই ব্যাংক 1 বছর পরে তোমাকে কত টাকা দিবে? আসলে তোমাকে 1 বছর পরে কত দিবে আমরা এর আগের ক্লাসে অবশ্যই তোমরা শিখছো যে আই ইকুয়াল, হয়তো এইভাবে সূত্র শিখছো, আই ইকুয়াল পি এন আর। অর্থাৎ আই মানে মুনাফা, কত টাকা মুনাফা হচ্ছে? পি এন আর। অর্থাৎ পি এন আর বলতে পি হচ্ছে আমাদের মূলধন, মানে আসল 1000, ইন্টু এন হচ্ছে সময়। যেহেতু এখানে সময় 10% হারে, তার মানে 1 বছর। তাহলে আমরা সাধারণত 1 লিখতে পারি। আচ্ছা, 1000 ইন্টু 1 বছর হচ্ছে সময়, ইন্টু মুনাফার হার 10%, অর্থাৎ 10/100। তাহলে এখানে আমাদের এই যে দুইটা জিরো কাটলে 10 গুণন 10, তার মানে এখানে আমাদের আসতেছে 100 টাকা। মানে সরল মুনাফার ক্ষেত্রে তোমার মুনাফা হচ্ছে 100 টাকা। কত টাকার উপরে? 1000 টাকার উপরে। অর্থাৎ তুমি যদি ব্যাংকে 1000 টাকা রাখো 1 বছরের জন্য, তাহলে 1 বছর পর তোমাকে যে লাভটা দিবে, অর্থাৎ যে মুনাফাটা হবে, সেটা হচ্ছে 100 টাকা। এবং এর পরের বছরও আবার ওই 100 টাকাই, কারণ তোমার মুনাফা মূলধনটা হচ্ছে কত? মূলধনটা হচ্ছে তোমার 1000 টাকা। এই 1000 টাকার উপর প্রতি 1 বছর পর পর তোমাকে 100 টাকা করে দিচ্ছে। দ্বিতীয় বছরেও তুমি 100 টাকা পাবা ওই 1000 টাকার উপরে। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে যে বিষয়টা, চক্রবৃদ্ধি মুনাফাটা ধরো এখানে একটু দেখাচ্ছি। চক্রবৃদ্ধি যদি এটা হয় যে এইটা যদি তুমি চক্রবৃদ্ধি হারে রাখো, তাহলে বিষয়টা কি হচ্ছে? তুমি যে 1 বছর পরে এই 1000 টাকার উপরে যে তুমি 100 টাকা পাবা, যে মুনাফাটা তুমি 100 টাকা পাবা, সেটা আবার দ্বিতীয় বছরে গিয়ে তুমি ওই 1000 টাকার উপরে পাবা না। অর্থাৎ দ্বিতীয় বছরে গিয়ে এই যে আসল মুনাফা, এই যে মুনাফা আর এই যে আসল, এই দুইটা যোগ করে, অর্থাৎ 1100 টাকা, এই টাকার উপরে তোমাকে আবার লাভ দিবে। আবার একটু খেয়াল করো, সরল মুনাফাটা শুধুমাত্র তুমি ব্যাংকে যত টাকা রাখবা ওই টাকার উপরেই প্রতি বছর ওই টাকার উপরেই দিবে। যদি 1000 টাকা রাখো, ওই 1000 টাকার উপরে দ্বিতীয় বছরে তোমার 100 টাকা লাভ দিবে। আবার তার পরের বছরেও 100 টাকা লাভ দিবে, এবং তার পরের বছরেও 100 টাকা করেই তুমি লাভ পাবা। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফাটার সিস্টেমটা হচ্ছে, তুমি প্রথমে 1000 টাকা রাখছো, এই 1000 টাকার উপরে তোমাকে 10% হারে 1 বছর পর দিবে লাভ, মানে 100 টাকা আসবে। এবং দ্বিতীয় বছরে গিয়ে কিন্তু তোমার এই 1000 টাকার উপরে দিবে না। দ্বিতীয় বছরে গিয়ে তোমাকে দিবে এই যে প্রথম বছরে যে লাভটুকু আসছে এইটা, আর আগের যে তোমার মুনাফা মূলধনটা, এই দুইটা যোগ করে তোমার মূলধনটা হবে। অর্থাৎ এই মুনাফা যোগ আসল মানে মুনাফা আসল, এই দুইটার সমষ্টি করে দ্বিতীয় বছর কি ধরবে? মূলধন ধরবে। অর্থাৎ দ্বিতীয় বছরের শুরুতে তোমার 1100 টাকা মূলধন ধরে দ্বিতীয় বছরে আবার লাভ দিবে। তাহলে ওই 1100 টাকার উপরে তোমার যেমন প্রথমে 1000 টাকার উপরে 100 টাকা লাভ আসছে, দ্বিতীয় বছরে তোমার
1000 টাকার উপরে না, অর্থাৎ 1100 টাকার উপরে দিবে। তাহলে 1100 টাকার উপরে লাভ কি আর 100 টাকা আসবে নাকি এর থেকে আর একটু বেশি আসবে? যেহেতু 1000 টাকা 100 টাকা লাভ আসছে, 1100 টাকা তার থেকে একটু বেশি, তার মানে এই যে একটু বাড়তেছে লাভ হচ্ছে, এটাকেই বলে চক্রবৃদ্ধি মুনাফা। তো আমরা চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা আমরা এখানে এই অধ্যায়ে একটু সূত্র দিয়ে অঙ্ক করব। তো এই ক্ষেত্রে দুইটা সূত্র আমাদের এখানে প্রযোজ্য। সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মূল, দেখো চক্রবৃদ্ধি মূল এই একটা কথা, চক্রবৃদ্ধি মুনাফা এই আরেকটা হচ্ছে গিয়ে কথা। এই দুইটা সূত্রই আমার এই অধ্যায়ের মধ্যে শেষ হবে। অর্থাৎ এই দুইটা সূত্র দিয়ে আমরা এই অধ্যায়টা পুরোটা কমপ্লিট করবো আশা করি। তো একটু সূত্রটা দেখো। চক্রবৃদ্ধি মূল মূলত সি দ্বারা প্রকাশ করা হয়, এটা না লিখলেও চলে, তাও যেহেতু বইয়ে উল্লেখ করা আছে তাই দিলাম। সি ইকুয়াল, সূত্রটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূল। তোমরা একটু সূত্রটা ভালো করে দেখো, আশা করি এটা হয়তো বা তোমরা জানো। তারপর একটু দেখো, পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, এটা হচ্ছে তোমার চক্রবৃদ্ধি মূল। মূলটা কি এখানে দেখো, তোমার আসল টাকা এবং তোমাকে যেই মুনাফা দিচ্ছে যত পার্সেন্ট হারে, এই যত টাকা মুনাফা হয় এই মুনাফা যোগ আসল, মানে যেটাকে আমরা বলি মুনাফা আসল, সেই মুনাফা আসল মিলেই হচ্ছে চক্রবৃদ্ধি মূল। মানে চক্রবৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা যোগ পূর্বের যে আসলটা, অর্থাৎ বছরের শুরুতে যে আসলটা, চক্রবৃদ্ধি মূল এবং আসল দুইটা মিলিয়ে এবং মুনাফা দুইটা মিলিয়ে হচ্ছে তোমাদের এই চক্রবৃদ্ধি মূল। চক্রবৃদ্ধি মূল কথাটার মানে কিন্তু আবার বলি, চক্রবৃদ্ধি মূল কথাটার মানে হচ্ছে এখানে তোমার আসল এবং যে নির্দিষ্ট সময় দেওয়া আছে ওই সময় যত টাকা তোমার মুনাফা হয় এই দুইটা সমষ্টি হচ্ছে চক্রবৃদ্ধি মূল। আর চক্রবৃদ্ধি মুনাফা কোনটা? মুনাফা হচ্ছে, দেখো আমরা জানি এর আগের ক্লাসে করছি, মুনাফা আসল থেকে, অর্থাৎ মুনাফা আসল, আচ্ছা এখানে লেখা হয়তো একটু মিস্টেক হতে পারে, একটু ভালো করে দেখো। মুনাফা আসল আমরা কিভাবে বলছি? মুনাফা যোগ আসল, অর্থাৎ মুনাফা যোগ আসল। তাহলে মুনাফা আসল হচ্ছে মুনাফা যোগ আসল মিলিয়ে যেটা হয়। আর এখানে চক্রবৃদ্ধি মূল, যদি শুধু মূলটা বা মুনাফাটা রাখি তাহলে এখান থেকে কি করতে হবে? পুরোটা থেকে তোমার আসলটা বাদ দিলেই চক্রবৃদ্ধি মুনাফাটা আসবে। অর্থাৎ তোমার মুনাফা আসল থেকে যদি আমরা আসলটা বাদ দেই তাহলে কি আসবে? মুনাফা আসবে। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে টোটালি যে সি মাইনাস পি, সি মাইনাস আসল হচ্ছে পি। সি বলতে কোনটা? সি বলতে এই যে বললাম যে চক্রবৃদ্ধি মূল, অর্থাৎ এই যে এইটা। তাহলে আমরা এইভাবে বলতে পারি পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি, এই যে এই পিটা। এখানে একটু দেখো আবার দুইটা সূত্র, আশা করি এই দুইটা সূত্র দিয়ে আমরা অধ্যায়টা টোটালটা কমপ্লিট করতে পারবো। চক্রবৃদ্ধি মূল একটু দেখে নাও, একটু বারবার একটু দেখে নাও। চক্রবৃদ্ধি মূল হচ্ছে সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখানে দেখাই পি বলতে কি বুঝি। পি বলতে হচ্ছে মূলধন বা মূল বা আসল, যেটাই বলো, অর্থাৎ যেই টাকা ব্যাংকে রাখা হয় বা যেই টাকা ব্যবসায় খাটানো হয় সেই মূল টাকাটা। আর ওয়ান তো হচ্ছে ভ্যালু, মান দেওয়া আছে ওয়ান, এটা সূত্র অনুযায়ী ওয়ান। এবং আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, মানে মুনাফার হার। আর হচ্ছে কি? মুনাফার হার, আচ্ছা মুনাফার হার। আর এন হচ্ছে নাম্বার অফ ইয়ার, মানে সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে চক্রবৃদ্ধি মূলের সূত্র হচ্ছে সি, চক্রবৃদ্ধি মূলকে সি দ্বারা প্রকাশ করা হয় যেহেতু কম্পাউন্ড প্রফিট। আচ্ছা দেখো, তাহলে ইকুয়াল সি ইকুয়াল কি পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, এই হচ্ছে আমার চক্রবৃদ্ধি মূলের সূত্র। চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে এই টোটাল চক্রবৃদ্ধি মূল থেকে, মানে এখানে কিন্তু মূল প্লাস মুনাফা, অর্থাৎ মুনাফা আসল এখানে যুক্ত। টোটাল মুনাফা আসল থেকে যদি তুমি আসল বাদ দাও তাহলে কি আসে? মূল আসে। তাহলে যে সি মাইনাস পি, দ্যাটস মিন পি, সি মানে কি? যে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন
আর এই মাইনাস পি, মানে মুনাফা আসল থেকে আসল চলে গেলে আমার টোটাল কি আসে, চক্রবৃদ্ধি মূল। এই হচ্ছে দুইটা সূত্র, এই দুইটা সূত্র দিয়ে আমরা করব। আবার দেখো 1 নম্বর সূত্র কি, চক্রবৃদ্ধি মূল। অনেকে সবৃদ্ধি মূলও এখানে প্রশ্নে দেওয়া থাকতে পারে, সবৃদ্ধি মূল একই কথা, চক্রবৃদ্ধি মূল সবৃদ্ধি মূল একই কথা। তো চক্রবৃদ্ধি মূলের সূত্র হচ্ছে এটা এবং চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে এটা। আমরা এখন দ্বিতীয় স্টেপে এই সূত্র দিয়ে অঙ্ক করব। এখন একটু বুঝছো কিনা একটু ভালোভাবে দেখো এবং কোনো কমপ্লেইন থাকলে একটু বলো। চক্রবৃদ্ধি মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফা কোনটা? ব্যাংকে তুমি 1000 টাকা রাখলা, সে 1 বছর পরে তোমাকে যেই লাভ দিবে পরের বছর, সরল মুনাফার ক্ষেত্রে পরের বছর ওই একই লাভ দিবে। কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে তুমি 1000 টাকা ব্যাংকে রাখার পরে 1 বছর শেষে তোমার যেই লাভটা দিবে দ্বিতীয় বছরে ওই 1000 টাকার উপরে কিন্তু দিবে না। ওই যে প্রথম বছরে 1000 উপরে যে লাভ দিছে ওই লাভ এবং তোমার যে মূলধন ওই দুটাকে যোগ করে ওইটার উপরে, অর্থাৎ ওইটাকে মূলধন ধরে ওইটার উপরে আবার দ্বিতীয় বছর লাভ। আবার দ্বিতীয় বছরের যে লাভটা আসছে ওই টাকা আর আগের মুনাফা আসলে যে টোটাল মূলধন ধরছে ওই লাভটাকে যোগ করে দ্বিতীয় বছরে আবার কি ধরবে, ওইটাকে উপরে আসল ধরে ওইটার উপরে তোমাকে লাভ দেবে। মানে প্রতি বছর যত মুনাফা আসল হয়ে যা হয় ওইটাকেই তোমাকে আসল ধরে পরবর্তী স্টেপে তোমাকে কি করবে, মূলধন ধরে ওইটার উপরে তোমাকে লাভ দিবে। তো এবার একটু সেভ করে নিই। আচ্ছা, এবার ক্লিনটা। আচ্ছা, এবার একটু দেখো। আচ্ছা, এবার আচ্ছা, এবার একটু দেখো। এখন যে কথাগুলো বলবো এটা একটু মনোযোগ সহকারে শুনবে। এই টোটাল অঙ্ক করতে হলে, চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক করতে হলে 3টা জিনিসের মান দরকার। কয়টা? 3টা জিনিসের। কি কি? প্রথমে ভালোভাবে খেয়াল করো, প্রথমে প্রশ্নটা আমরা পড়বো, পড়ে দেখব যে এখানে আসল যে, অর্থাৎ ওই যে পি এন আর, এই যে 3টা জিনিস, পি হচ্ছে কি কি, মূলধন বা আসল, এন হচ্ছে কি কি, সময় নাম্বার অফ ইয়ার, এবং আর হচ্ছে কি কি, রেট অফ ইন্টারেস্ট মানে মুনাফার হার। আমরা প্রথমে অঙ্কটা পড়ে খুঁজবো যে 3টার মান দেয়া আছে কিনা। 3টার মান কি, প্রথমে খুঁজবো মুনাফা আসল দেয়া আছে কিনা। যদি পাই তাহলে দেওয়া আছে পি এর মান, এরপরে সময় দেওয়া আছে কিনা, এরপরে কি মুনাফার হার দেওয়া আছে কিনা। 3টা দেওয়া থাকলে দেওয়া আছে, এবং 3টার মধ্যে যা দেওয়া থাকবে আর যা দেওয়া থাকবে না ওগুলোকে ধরে অঙ্ক করব। এরপর যার মান দেওয়া থাকবে তার সূত্র বসাই দিব। আবার দেখো ভালোভাবে, কথাটা একটু ভালোভাবে দেখো। আমরা অঙ্কটা পড়ে, প্রত্যেকটা প্রশ্ন পড়ে আমরা 3টা জিনিস খুঁজবো। কি খুঁজবো? খুঁজবো হচ্ছে গিয়ে আসল দেওয়া আছে কিনা। যদি দেওয়া থাকে তাহলে লিখবো দেওয়া আছে আসল পি ইকুয়াল এত, সময় দেওয়া থাকলে এন ইকুয়াল এত, মুনাফার হার দেওয়া থাকলে আর ইকুয়াল এত। যদি মনে করো একটা দেওয়া থাকে আর যদি বাকিগুলো দেওয়া না থাকে, মানে যা দেওয়া থাকবে তা লিখবো দেওয়া আছে, যা দেওয়া থাকবে না তাকে আমরা কি করব, মনে করব। এ হচ্ছে প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে যার মান দেওয়া থাকবে বা যার কথা উল্লেখ থাকবে বা যার মান বের করতে বলবে, কি কি, ওই যে চক্রবৃদ্ধি মূল চক্রবৃদ্ধি মুনাফা, এই দুইটার যা দেওয়া থাকুক না কেন, অথবা সরল মুনাফাও থাকতে পারে, যা দেওয়া থাকবে ওইটার সূত্রই আমরা প্রয়োগ করব। এই হচ্ছে 2 স্টেপে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে এখন আমরা দ্বিতীয়, চলো প্রশ্নে চলে যাই। প্রশ্ন, তাহলে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি, সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, এবং চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি, অর্থাৎ সি বলতে বোঝায় যে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, আর এই মাইনাস পি এর মাইনাস পি। ক্লিয়ার? তাহলে চক্রবৃদ্ধি মুনাফা বিষয়টা আমরা কিন্তু বুঝলাম। তারপর আর একটু ক্লিয়ার করে দেখো, যদি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রত্যেক বছরের শেষে মূলধনের সাথে মুনাফা যোগ হয়ে, মানে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রত্যেক বছর শেষে মূলধনের সাথে মুনাফা যোগ হয়ে নতুন মূলধন হয়।
ওই নতুন মূলধনকে আবার দ্বিতীয় বছর নতুন মূলধন ধরে দ্বিতীয় বছর শেষ হয়, দ্বিতীয় বছর পরে যেই মূলধনটা মুনাফাটা আসে ওইটার সাথে আবার যোগ হয়ে সেই মূলধনের উপরে আবার তৃতীয় বছর মুনাফা হয়। এ হচ্ছে সিম্পল হিসাব। আচ্ছা, আশা করি তোমরা একটু দেখতে পারো। চক্রবৃদ্ধি মুনাফা অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রত্যেক বছর শেষে মূলধনের সাথে যে তোমার আসল টাকাটা থাকে সেই মূলধনের সাথে মুনাফা যোগ হয়ে নতুন মূলধন হয়। পরবর্তী বছরে ওই আবার নতুন মুনাফার সাথে মূলধনের সাথে মুনাফা যোগ হয়ে আবার মূলধন হবে, আবার পরের বছর ওই একই সিস্টেম। এটা কি চক্রাকারে ঘুরে বলেই এটাকে বলে চক্রবৃদ্ধি। একটা উদাহরণ দেখো, মনে করো একটা আমানতকারী ব্যাংকে, মনে করো ধরো আমি ব্যাংকে 1000 টাকা জমা রাখলাম, ব্যাংক আমাকে বার্ষিক 12% মুনাফা দিল, তবে আমানতকারী 1 বছর আনতে মানে 1 বছর শেষে 1000 টাকার উপরে মুনাফা পাবেন। এই হচ্ছে হিসাব। এবার আসলে আমরা অঙ্ক চলে যাই, আমাদের বইয়ের 7 নাম্বার অঙ্ক একটু দেখো। 7 নম্বর অঙ্কটা যদিও আমার এখানে বোর্ডে নাম্বার 1 দেওয়া, কিন্তু তোমাদের বই হয়তো বা 7 দেওয়া। তোমরা একটু দেখো, বই যদি থাকে তাহলে অবশ্যই তোমরা দেখতে পারো। আবারও বই দরকার নেই, এটা তোমরা পরে মিলাবা, আগে এখান থেকে বুঝো। আমি যেভাবে করাবো এভাবে বুঝো। তো কথাটা মনে আছে? কি বলছিলাম? আমরা 3টা জিনিস খুঁজবো। কয়টা জিনিস? 3টা জিনিস খুঁজবো। কি কি? আমরা অঙ্ক পরে দেখবো যেখানে ওই যে পি এন আর 3টা মান দেয়া আছে কিনা। ক্লিয়ার? দেওয়া থাকলে লিখবো দেয়া আছে, আর এই 3টার মধ্যে যেটা পাবো না সেটা কি করব? মনে করব। তো দেখো, বলা আছে কি বার্ষিক 10% মুনাফায়, প্রথমে প্রশ্নটা একটু পড়ি। বার্ষিক 10% মুনাফায় 8000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। দেখো, চক্রবৃদ্ধি মূলধন যেই কথা, চক্রবৃদ্ধি মূল একই কথা, এবং সবৃদ্ধি মূল, এই 3টা কথাই কিন্তু একই কথা। কথাটা ক্লিয়ার ভাবে বুঝো। কোথাও কোথাও চক্রবৃদ্ধি মূলধন অথবা এই মূলটুকু পর্যন্ত বলতে পারে যে চক্রবৃদ্ধি মূল, আবার সবৃদ্ধি মূলও বলতে পারে, একই কথা। সবৃদ্ধি মূল, চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূল একই কথা। তাহলে যেহেতু আমরা বলছি 3টা জিনিস খুঁজবো, দেখি আমরা পাই কিনা। বার্ষিক 10% মুনাফায়, তাহলে এটা কি পাইলাম বলতো? এই যে এটা কি পাইলাম? বার্ষিক 10% মুনাফায় এতটুকু আমরা কি পাইলাম বলতো? এই যে এইটুকু কি পেলাম আমরা, দেখো তো। বার্ষিক 10% মুনাফা কি পেলাম? হার। রাইট? তাহলে মুনাফার হার আমরা তাহলে এখানে লিখবো কি? আচ্ছা, আচ্ছা, তাহলে এখানে আমরা লিখবো যে দেয়া আছে। দেখো, দেয়া আছে লিখতে পারো, অথবা এখানে কথাটা উল্লেখ করতে পারো। কথাটা বুঝছো? অনেকে দেয়া আছে লেখে অথবা এখানে লেখে, এবং এই অঙ্কগুলো এখানে দাগ টেনে সাইডেও নোট করে লিখতে পারো। তবে সাধারণত এইভাবে দেখো, দেয়া আছে কি মুনাফার হার, তাহলে আমরা লিখবো দেয়া আছে মুনাফার হার। মুনাফার হারকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর। তাহলে আর এর মান কত দেওয়া আছে? 10%। 10%। ক্লিয়ার? 3টে জিনিসের মধ্যে প্রথমে একটা পাইলাম, ওইটা নিয়ে একটু কাজ করি। মুনাফার হার আর সমান সমান কত? 10%। 10% মানে কি? 10% মানে হচ্ছে, আমরা এখানে একটু ভাঙায় লিখতে পারি 10 বাই কত? 100। ঠিক আছে? তুমি চাইলে এখানে এই 0 0 কাটতেও পারো, আবার নাও কাটতে পারো, এটা পরবর্তীতে কাটতে পারো। তো আমরা পরবর্তীতেই কাটে, আপাতত এইভাবে রাখলাম। আচ্ছা, এরপরে আবার অঙ্কটা পরে দেখলাম যে 8000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি আছে। 8000 টাকার, বলো তো এই 8000 টাকা এটা কি পাইলাম? মূলধন বা আসল? কি বলো? এটা আসল না? এই যে বার্ষিক 10% মুনাফা, এটা কি মুনাফার হার না? এরপরে 8000 টাকা, এটা কি? অবশ্যই আসল। তাহলে আমরা আসলও পাইলাম, আমরা আসল লিখবো। আসলকে কি দ্বারা প্রকাশ করা হয়? আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়।
আচ্ছা, আসল পি এর মান কত? 8,000 টাকা। ঠিক আছে, তাহলে দেখো বার্ষিক 10% মুনাফার হার পাইলাম এবং আসল পি পাইলাম, এবং দেখো এখানে যে সময় 3 বছর সময়ও দেওয়া আছে, তাহলে কি তিনটেই কিন্তু আমরা পাইলাম। তাহলে ওই যে আমি বললাম যে অঙ্ক করতে হইলে প্রথম স্টেপ, এই স্টেপটা মাথায় রাখো। সূত্রটা এখন না হোক, পরবর্তীতে তোমরা আবার চর্চার কারণে সূত্রটা তোমাদের আয়ত্তে চলে আসবে, এবং এই সূত্র কিভাবে হলো সেটাও আমরা নেক্সট ক্লাসে দেখাবো। শুরুতেই দেখাইলাম না, কারণ কি, কারণ একটু তোমাদের কাছে কঠিন লাগতে পারে, তাই একটু আগে আলোচনা করে নিই। তাহলে দুইটি স্টেপে অঙ্ক শেষ। প্রথমে দেখবা যে পি এন আর, অর্থাৎ আসল, মূলধন এবং সময় আর কি মুনাফার হার, এই তিনটা খুঁজবা দেওয়া আছে কিনা। দেওয়া থাকলে আমরা লিখবো দেওয়া আছে, না দেওয়া থাকলে সেটা ধরে নিব। এর পরের স্টেপ, যার মান দেওয়া থাকবে বা যার কথা মানে যেটা বের করতে বলবে, যার মান বের করতে বলবে, তার সূত্র আমরা প্রয়োগ করব। এইভাবে অঙ্কটা শেষ হয়ে যাবে। তাহলে সময় পেয়ে গেলাম। সময় এন দ্বারা প্রকাশ করা হয়। সময় হচ্ছে 3 বছর। সময় কত? 3 বছরে। দেখো আমাদের কিন্তু প্রথম স্টেপ শেষ। ওই যে আমরা বলছিলাম যে মুনাফার অঙ্ক করতে হলে তিনটা জিনিস খুঁজবো, দেখবো যে আসল দেওয়া আছে কিনা, মুনাফার হার দেওয়া আছে কিনা, এবং সময় দেওয়া আছে কিনা। তিনটা খুঁজে যদি পাই, যা পাবো তা লিখবো। এই তিনটার মধ্যে যা পাবো তা লিখবো, যেটা পাবো না সেটা মনে করব। মনে থাকবে তো? যেটা পাবো তা প্রথমেই কি লিখবো? দেয়া আছে। এবং যেটা পাবো না সেটা কি করব? মনে করব। এই প্রথম স্টেপ শেষ। দ্বিতীয় স্টেপ, এই কাজটা কমপ্লিট হওয়ার পর দেখবো যার কথা উল্লেখ থাকবে। দেখো যার কথা উল্লেখ থাকবে, কার কথা উল্লেখ আছে? চক্রবৃদ্ধি মূলধনের কথা উল্লেখ আছে। আবার চক্রবৃদ্ধি মুনাফার কথা উল্লেখ থাকতে পারতো। আমি বলছি যার কথা উল্লেখ থাকবে বা যার মান বের করতে হবে, অথবা যার মান দেওয়া আছে, ওই সূত্র বসায় দিব। তাহলে আমাদের এখানে বলতো কার মান বের করতে বললো? বলছে 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। তাহলে চক্রবৃদ্ধি মূলধনের কথা উল্লেখ আছে। দেখো চক্রবৃদ্ধি মূলধন আমাদের বের করতে বলছে, তাহলে আমি বলছি যার মান বের করতে বলবে তার সূত্র বসায় দিব। তাহলে চক্রবৃদ্ধি মূলধনের মান বের করতে বলছে, আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র বসায় দিব। তাহলে চক্র বৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধনকে কি দ্বারা প্রকাশ করা হয়? সি। চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মূল, সি ইকুয়াল কি বলতো? পি ইন্টু 1, এটা এভাবে লিখতে পারো, অথবা 1 ইংরেজিতে লিখতে পারো, 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এই হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। এতটুকু বুঝো নাই? কে কে বা কোথাও কোনো প্রবলেম আছে কিনা এই প্রশ্নের সাথে, এই সমাধানের প্রশ্ন করতে পারো বা জানাইতে পারো যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা, যে যেটা বুঝি নাই, যেটা কেন হলো বা কিভাবে হলো, এই জিনিসটা যদি তোমরা না বুঝো তাহলে একটু কমেন্টে জানিয়ে দিতে পারো বা বলতে পারো। আরেকবার একটু দেখো, এই পর্যন্ত একটা বার চোখ বুলাও, এই পর্যন্ত একটু দেখো, এখান থেকে এই পর্যন্ত দেখো। আমরা লিখলাম দেয়া আছে, তুমি দেয়া আছে না লিখে এখানেও লিখতে পারতাম, এবং এই সম্পূর্ণ অংশটুকু বইয়ে ডান পাশে দেওয়া থাকে, সেটাও করতে পারো, তবে আমরা উপর নিচ করে করব। দেয়া আছে কি? মুনাফার হার। মুনাফার হারকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা। আর ইকুয়াল কত? 10%। আর 10% মানে কত? 10/100, মানে 10/100। এবং অঙ্কটা পরে আমরা দেখলাম যে 8,000 টাকা মূলধন দেওয়া আছে, তো আমরা লিখতে পারি মূলধন। আমি যদিও আসল লিখছি, তোমরা মূলধন লিখতে পারো। তো মূলধন কত? পি। মূলধনকে পি দ্বারা প্রকাশ করা হয়, তাই পি ইকুয়াল কত? 8,000। এবং সময় এন ইকুয়াল কত? 3 বছর। বাস, দ্বিতীয় স্টেপ কি? যার মান দেওয়া থাকবে তার সূত্র, বা যার মান বের করতে বলবে তার সূত্র। চক্রবৃদ্ধি মূলধনের মান বের করতে বলছে, আমরা এটার সূত্র বসাই দিছি। ঠিক আছে, এখন এটার মান বসাবো আমরা। দেখো ইকুয়াল পি এর মান কি আমরা জানি? দেখো তো, পি, এই যে পি এর মান কত? 8,000। তাহলে আমরা পি এর মান এখন আমরা 8,000 বসাবো। 8,000 ইন্টু 1 এর 1, কারণ 1 তো মান নিজেই দেওয়া আছে, প্লাস আর, ওই যে আর এর মান কত বলতো? এই যে আর এর মান কত? 10/100। তাহলে 10/100, এই যে দেখো এখানে এন, এই এনটা কি বলতো? সময়। এন এর মান কত? এন ইকুয়াল 3 বছর। এই তো এন এর মান 3 বছর।
ঠিক আছে? আচ্ছা, তোমরা আগে একটু বুঝো, এই কাজটুকু একটু হাতে কলমে করতে হবে, বাকি কাজ একদম ইজি হয়ে যাবে। আমাদের 8000 ইন্টু এই যে এই মানটা আমরা কিন্তু লসাগু করতে হবে, কারণ যেহেতু এখানে একটা ভগ্নাংশ আছে, এটা তো ভগ্নাংশ না, এটা একটা ভগ্নাংশ, তো একটা পূর্ণ সংখ্যার সাথে একটা ভগ্নাংশ যোগ করতে গেলে অবশ্যই সেটা লসাগু করতে হয়। তাই আমরা কি করবো, আমরা এখানে লসাগু করবো। লসাগু হচ্ছে 100, 100 সাথে 1 গুণ করলে হচ্ছে 100, প্লাসের প্লাস, 100 100 এর মধ্যে যায় কতবার, একবার, আর 1 এর সাথে 10 গুণ করলে কত হয়, 10 একে 10, টোটাল পাওয়ার আছে কত আমাদের, 3। আচ্ছা, জুমটা কেটে দিল তো সব। আচ্ছা, তাহলে সরি একটু মিস্টেক। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন আচ্ছা, তাহলে আমরা সরি একটু মিস্টেক হলো, আমরা আবার একটু দেখি। তাহলে এখানে আমরা বার্ষিক 10% মুনাফা, তাহলে এখানে মুনাফার হার কত, মুনাফার হার হচ্ছে ওকে, তাহলে দেয়া আছে বা এখানে এটা এটা আচ্ছা, তাহলে এখানে মূলধন কত ছিল আমাদের বলতো, মূলধন পি ইকুয়াল ছিল 8000 টাকা। এরপরে মুনাফার হার আর কত ছিল বলতো, 10%, তার মানে 10/100, ক্লিয়ার? এবং সময় এন দ্বারা প্রকাশ করা হয়, সময় কত ছিল, 3 বছর। তারপরে আমরা কি করলাম, ওই যে চক্রবৃদ্ধি মূল, চক্রবৃদ্ধি মূল সূত্রটা কি ছিল, সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, এবং আমরা কি করলাম, পি এর মানটা বসাই দিছিলাম, তাই না? পি এর মান কত ছিল, 8000 ইন্টু মানে গুণন 1 প্লাস আর এর মান কত, 10/100, এবং এন এর মানটা আমাদের কত ছিল, 3। ঠিক আছে, এখানে আমরা কিন্তু এখন আপাতত কোনো টাকা পয়সা কিছুই লিখবো না, হ্যাঁ? তো এবার দেখো 8000, আর এখানে যদি আমরা লসাগু করি 100 হয়। তো লসাগু করে কি আমরা কি করি, লসাগু 100 সাথে এই নিচে যেহেতু কিছু না, এটা উপরে আছে, তাই ডাইরেক্ট উপরের সাথে কি হয়, গুণ, অর্থাৎ 100 কে 100 প্লাস 100, 100 চলে গেলে থাকে 10, তার মানে 100 সাথে 100 ভাগ হবে, ভাগফল হয় কত, 1, মানে 1, আর ওই 1 এর সাথে 10 গুণ করলে কত হয়, 10 একে 10। ঠিক আছে, তো লসাগুটা বুঝছো তো? কেন লসাগু করতে হলো, কারণ দেখো এটা একটা পূর্ণ সংখ্যা আর এটা একটা ভগ্নাংশ, তো পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশ যোগ করতে গেলে সরাসরি হাতে গুণে যোগ করা যায় না, এটাকে লসাগু করে করতে হয়, তাই আমরা লসাগু করলাম। তাহলে এখানে কি আছে, 8000 গুণন, এখানে আছে এই যে 100 আর 10 যোগ করলে কত হয়, 110, আর নিচে কত আছে, 100, তাহলে সবার উপরে পাওয়ার সময় কত আছে, 3। এতটুকু কি ক্লিয়ার?
3। এরপরে এখানে দেখো আবার একটু দেখাই এর মানে কি। এই যে 8000 আর এই যে এটার উপরে পাওয়ার 3, কোনো কিছুর উপরে পাওয়ার 2 3 এর মানে কি? পাওয়ার 3 মানে হচ্ছে এটাকে 3 বার গুণন। যেমন 2 এর উপরে পাওয়ার 3, 2 এর উপরে পাওয়ার 3 মানে কি 2 গুণন 2 গুণন 2, 3 বার 2 গুণন। তাহলে যার উপরে পাওয়ার আমরা সেটা করবো। আবার যেহেতু ক্যালকুলেটর ইউজ করবা তাই তোমরা ডাইরেক্ট মানটা বসিয়ে দিতে পারো, অর্থাৎ 110 এর সাথে পাওয়ার 3 দিলে যা হয় সেটা বসিয়ে দিতে পারো এবং এটাও বসিয়ে দিতে পারো। তবে আমি একটু ভেঙে করাচ্ছি। 3 বার যেহেতু, তার মানে 110 বাই 100 গুণন 110 বাই 100 গুণন 110 বাই 100। তাহলে কি দাঁড়ায় দেখো, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটতে পারি। আবার দেখো 1 2 3, এখানে 3টা শূন্য, অর্থাৎ এই শূন্য কাটতে পারি, এই শূন্য কাটতে পারি এবং এইটা কাটতে পারি। দেখো, তাই না? যদিও আমি একটু কাটাকাটি করে বুঝাচ্ছি, যদিও তোমরা হয়তো ক্যালকুলেটর ইউজ করবা, কিন্তু ক্যালকুলেটরটা একটু পরে যাই, আগে একটু বেসিকটা দেখো। যেহেতু এভাবে কাটাকাটি করা যায়, তো ক্যালকুলেটর ইউজ করলে যদিও তোমরা 110 কে পাওয়ার 3 করে দিলে যা হয় সেটাই লিখবা, আবার এই 100 কে পাওয়ার 3 করে দিলে যা হয় সেটাই লিখবা, তারপরেও একই কথা। তাহলে কি দাঁড়ালো দেখো, 11 গুণন 11, আবার তার সাথে 8 গুণন। তাহলে কত দাঁড়ায় এবার বলো তো? 8 গুণন 11 গুণন 11, দুইটা 11 গুণ করলে আমরা জানি 121, আবার 11 8 গুণ করলে টোটাল কত দাঁড়ায় বলো তো শিক্ষার্থীরা? এই গুণটা করে তোমরা রেজাল্টটা বলো তো কত হয়। রেজাল্টটা আমাকে একটু বলো, হ্যাঁ দেখি এই গুণটুকু তোমরা করতে পারো কিনা, অথবা এই পাওয়ারের কাজটুকু তোমরা করতে পারো কিনা। ঠিক আছে, এই যে 8000 গুণন 110 এর উপরে পাওয়ার 3 এবং 100 এর উপরে পাওয়ার 3, তাহলে কত হয় রেজাল্ট? একটু গুণ করে তোমরা অ্যান্সারটা বলো। গুণ করে দেখি তোমরা কমেন্টে বলো কত আসে তোমাদের। 8 গুণন 11 গুণন 11 গুণন 11, 3 11, তার মানে তোমরা এভাবে করতে পারো, অর্থাৎ 3টা 11, তার মানে 11 কিউব দিতে পারো গুণন 8। রাইট, অর্থাৎ 10,000 কত আসে? 648। হ্যাঁ, অর্থাৎ 10,648 টাকা। এই হচ্ছে তোমাদের প্রথম পর্যায়ের প্রথম অঙ্কের। ঠিক আছে, সেভ দিয়ে দিন। তাহলে অঙ্কটা কি বুঝে আসছে? দেখো এই অধ্যায়ের অঙ্কগুলো কিন্তু অনেক সোজা। এর আগের অধ্যায়ে যদি তোমরা করছো সরল মুনাফা, যদিও নাম সরল কিন্তু ওইটা একটু জটিল ছিল। আর এই অধ্যায়টা একদম ইজি। এই অধ্যায়টাই শুধুমাত্র যে দুইটা সূত্র দেখাইলাম, এই দুইটা সূত্র দিয়ে অঙ্ক শেষ। কিভাবে আমি বলছি, অঙ্কটা প্রথমে পড়বা, পড়ে দেখবা 3টা মান খুঁজবা, ওই যে যেই 3টা মানের কথা আমরা বলছি বা যেই 3টা মানের কথা এখানে দেওয়া আছে, এটা ধরে শেষ করে দ্বিতীয় স্টেপে দেখবা যে কার মান বের করতে বলছে অথবা কার মান দেওয়া আছে। কেন দেওয়া আছে সেটা আমি বলি, সেটা পরের অঙ্কে গেলেই বা এর পরের অঙ্কে গেলেই বুঝতে পারবো। ওইটা দেওয়া থাকলে যার মান বের করতে বলবে অথবা যার মান দেওয়া থাকবে, আমরা সেটার মানই মানে সেটা সূত্রই বসাই দিব, সেটা সূত্র বসাইলেই আমাদের অঙ্ক উত্তর চলে আসবে। তাহলে আশা করি এতটুকু বুঝছো। তাহলে আমরা দ্বিতীয় অঙ্কে তো আমরা চলে যেতে পারি। কেটে দিই না? আচ্ছা, দ্বিতীয় অঙ্ক। আচ্ছা, নতুন না? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সাদিয়া জান্নাত। আচ্ছা, আমি আপনার ক্লাসে নতুন। যাক, তোমাকে ধন্যবাদ, তুমি আমার ক্লাসে নতুন আর আমিও তোমাদের এখানে নতুন। তাই আশা করি বুঝাইতে পারতেছি কিনা জানি না, তবে আশা করি বুঝতে পারবা ইনশাল্লাহ। আর না বুঝলে অবশ্যই কমেন্ট করবা। যতবার না বুঝবা ততবারই বলবা, ততবারই বুঝাবো আমরা। কারণ হচ্ছে যে আমাদের যে মানে সব অঙ্ক শেষ করে দিতে হবে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যতক্ষণ না বুঝবা, যতজন স্টুডেন্ট থাকো, না বুঝলে এটাকে আমি আবারও পুনরায় করাবো।
যদিও এটা সেভ থাকে তবুও সরাসরি করানো হচ্ছে উত্তম বেশি। যতবার না বুঝবো অঙ্কগুলো ততবারই করাবো, এগুলো আবারও রিপিট করব, সমস্যা নেই। তোমাকে অনেক অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় অঙ্কে চলে যেতে পারি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, এখন আসো প্রথম অঙ্কটার থেকে একটু গুরুত্বপূর্ণ অঙ্ক, অর্থাৎ নাম্বার 8। যদি আমার এখানে 2, কিন্তু নাম্বার 8 নম্বর অঙ্কটা আমরা একটু দেখি। কি? আচ্ছা আচ্ছা, শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই অ্যাটেন্ডেন্স শিটটা একটু পূরণ করে নিবা, কারণ অ্যাটেন্ডেন্স শিটটা পূরণ করলে আমাদের জন্য তথ্যগুলো সংগ্রহ করতে একটু সহজ হয়। তোমরা একটু অ্যাটেন্ডেন্স শিটটা পূরণ করে দিবা, কেমন? তো এবার আসো আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাই। দেখো দ্বিতীয় অঙ্কটা হচ্ছে বার্ষিক মানে বছরে। দেখো আবার দেখি, আমি একটু প্রথমে প্রশ্নটা ভেঙে ভেঙে বুঝবো, কারণ প্রশ্ন না বুঝলে কিন্তু সমাধান করতে পারবো না। বলা আছে বার্ষিক শতকরা 10 টাকা। বার্ষিক মানে কত? বার্ষিক মানে কি বছরে, বছরে মানে বলতে কত বছর বোঝায়? 1 বছর, কোনো বছর না দেওয়া থাকলে বোঝায় 1 বছর। শতকরা মানে 100 টাকায় 10 টাকা মুনাফা, তার মানে মুনাফার হার এখানে কিন্তু 10 টাকা। এর আগে কিন্তু সরাসরি পার্সেন্ট মুনাফার হার উল্লেখ করে দিছে, এখন একটু ভেঙে বলছে যে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায়। এর মানে হচ্ছে কি, কিন্তু এটা কিন্তু এর মানে কি, এর মানে হচ্ছে এটা কিন্তু মুনাফার হার। এটা কি বলতো? এটা কিন্তু মুনাফার হার। তাহলে আমরা ওই যে বললাম, মনে আছে তো কথাগুলো, যে আমরা 3টা জিনিস খুঁজবো, যে মূলধন দেওয়া আছে কিনা, মুনাফার হার দেওয়া আছে কিনা, এবং সময় দেওয়া আছে কিনা। এই 3টা খুঁজবো, যা যা দেওয়া আছে আমরা তা লিখে নিব। ক্লিয়ার? প্রথম স্টেপ আমরা এটা আগে দেখি। তাহলে দেখো এখানে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায়, মুনাফার হার কি দেওয়া আছে না বলো? দেওয়া আছে। তাহলে এখানে আমরা লিখবো যে দেয়া আছে, অথবা এখানেও লিখতে পারি। দেখো এক এক সময় এক এক কথা আমরা লিখবো, কেন? আসলে অঙ্কের ভেরিয়েশনটা বুঝবো, সবসময় যে একই কথাই বুঝায় তা না। এখানে বা দেয়া আছে একই কথা, কিন্তু তোমরা যেটা খুশি সেটা লিখতে পারো। এখানে মুনাফার হার দেয়া আছে, মুনাফার হার। মুনাফার হারকে কি দ্বারা প্রকাশ করা হয় বলতো? আর দ্বারা। মুনাফার হারকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা। হ্যাঁ, আমার সাথে একটু বইলো। হ্যাঁ, আর আর এর মান কত বলতো? 10%। তার মানে কি, সেই একই কথা, 10 বাই কত? 100। 10 বাই 100। এর পরের স্টেপ যাই। মুনাফার হার পাইলাম, আরো দুইটা জিনিস বাকি আছে। মুনাফায় 10 টাকা, মুনাফায় 6,000 টাকার 3 বছরের। দেখো এখানেও সেই 6,000 টাকা মূলধন দেয়া আছে, এবং সময় কিন্তু এন দেয়া আছে। তাহলে কি 3টা জিনিস আমরা পাইলাম? কি কি? মুনাফার হার পাইলাম, এবং আসল পাইলাম, এবং সময় পাইলাম। তাহলে এবং বাকিগুলো তাহলে লিখে ফেলি নাকি? তাহলে এবার আসল আমরা লিখবো। আসলকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি। পি ইকুয়াল কত? 6,000 টাকা। এবং সময়, সময়কে এন দ্বারা প্রকাশ করা হয় কত? 3 বছর। প্রথম স্টেপ শেষ। বলতো প্রথম স্টেপ শেষ কিনা? দেখো যেই 3টা প্রথম স্টেপ যা দরকার আমাদের তা কিন্তু চলে আসছে। প্রথম স্টেপটা, অর্থাৎ মুনাফার হার আছে, আসল আছে, এবং সময় দেওয়া আছে, একদম ইজি। ঠিক আছে? এরপরে দ্বিতীয় স্টেপ কি তোমাদের মনে আছে? দ্বিতীয় স্টেপ কি বলছিলাম? দ্বিতীয় স্টেপটা বলছিলাম যার মান বের করতে বলবে, অথবা যার কথা উল্লেখ থাকবে। কার কার কথা? এখানে 3টা জিনিস থাকতে পারে, চক্রবৃদ্ধি মূল, চক্রবৃদ্ধি মুনাফা, অথবা সরল মুনাফাও থাকতে পারে। এই 3টার যার কথা দেওয়া থাকবে তার সূত্রই আমরা বসাই দিব, শেষ। তাহলে এবার দেখি, প্রথম স্টেপ শেষ, দ্বিতীয় স্টেপে কার কার সূত্র বসাবো। 3 বছরের দেখো এই যে সরল মুনাফা ও, দেখো দেখো সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত বের করতে বলছে। কার পার্থক্য? দুইটা মানের পার্থক্য। কার কার? একটা হচ্ছে সরল মুনাফার মান, মানে সরল মুনাফা কত সেইটা, আর হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফাটা কত বের হলো। এই দুইটার পার্থক্য মানে কি, এই দুইটার বিয়োগফল। মানে সরল মুনাফা বের করব,
চক্রবৃদ্ধি মুনাফা বের করব, এরপরে এই দুইটাকে মাইনাস করে পার্থক্যটা আমরা নির্ণয় করব। তাহলে প্রথম স্টেপ কি, আমরা সরল মুনাফা বের করব। সরল মুনাফার সূত্র আমরা জানি, এর আগের অধ্যায়ে আমরা শিখছি সরল মুনাফা কি, আই ইকুয়াল পি এন আর, রাইট। তাহলে আমরা এই সূত্রটা আমরা এখন বসাই দিব, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি সরল মুনাফা ওই যে সরল মুনাফা চাইছে, তাই সরল মুনাফার সূত্রটা আমরা বসাই দিচ্ছি। সরল মুনাফাকে কি দ্বারা প্রকাশ করা হয়, আই। যদি তুমি আই লিখতে ভুলে যাও কোনো সমস্যা নাই, আই ইকুয়াল কি, পি এন আর, আই ইকুয়াল পি এন আর। আচ্ছা, এবার পি এর মান কত বলতো, 6000, গুণন এন এর মান কত, এন হচ্ছে সময়, এই যে 3 বছর, ঠিক আছে, 3, গুণন আর, আর এর মান কত, 10/100, 10/100। এটা কি ক্লিয়ার? এতটুকু ইজি না? এতটুকু তো আগের অধ্যায় থেকেই তোমরা আশা করি বের করতে পারবা। তাহলে দেখো, দ্বিতীয় স্টেপ, আমরা এই যে জিরো, এই জিরো কাটতে পারি, আবার এই জিরো কাটতে পারি। তোমরা যদি বলো যে না, এই দুইটার সাথে এই দুইটা কাটবো, তাও কাটতে পারো। আমি কেন কাটাকাটি দেখাচ্ছি, কারণ কাটাকাটিটাও তোমাদের জানা দরকার, যদিও তোমরা ক্যালকুলেটরটা ইউজ করবা, তারপরে একটু দেখাই দিচ্ছি। তো দেখো, নিচের একের কোনো দাম নেই, আমরা জানি, শুধু উপরে কি আছে, এই 1 গুণন 3, অর্থাৎ 3 অক্ষে 3, আর এই 3 সাথে 6 গুণ করলে কত হয়, 3 6 18, আর ওই যে দুইটা শূন্য এখনো অবশিষ্ট জীবিত আছে, হ্যাঁ, বাকিগুলো কিন্তু মৃত, সব মেরে ফেলছি আমরা। বাকি দুইটা যে জীবিত আছে, সেই জীবিত দুইটাকে নিয়ে আসবো, অর্থাৎ 1800 টাকা হচ্ছে আমাদের সরল মুনাফার মান। অর্থাৎ আমাদের যে সরল মুনাফা বের করতে বলছে, সেই সরল মুনাফাটা আমাদের কত চলে আসছে বলতো, 1800 টাকা। তোমরা অবশ্যই এটা একটু গুণ করে দেখবা যে আমি যা লিখছি তা ঠিক আছে কিনা। হ্যাঁ, আমরা জানি সরল মুনাফার সূত্র বসাই দিলাম, শেষ। এরপর আবার দেখো, কারটা বের করতে বলছে, চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা কি তোমাদের মনে আছে? চক্রবৃদ্ধি মুনাফা মূল না, কিন্তু দেখো চক্রবৃদ্ধি মুনাফার মূলের মধ্যে কিন্তু তোমরা একটু প্যাচ লাগাই ফেলবা। এখানে একটু দেখাচ্ছি আমি, হ্যাঁ। চক্রবৃদ্ধি মুনাফা এবং, বা সুতরাং দিলেও হবে, এবং চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা আসলে সি মাইনাস পি, মনে আছে তো? চক্রবৃদ্ধি মূল থেকে আসলটা, মানে চক্রবৃদ্ধি মূল থেকে তোমার মূলটা বাদ দিলে কিন্তু চক্রবৃদ্ধি মুনাফাটা চলে আসে। আমি বলি, চক্রবৃদ্ধি মুনাফা বলতে কিন্তু মুনাফা আসল বোঝায়। চক্রবৃদ্ধি মুনাফা আসলকে চক্রবৃদ্ধি মূল বলে। চক্রবৃদ্ধি মুনাফা আসল থেকে যদি আসল বাদ দাও, তাহলেই কিন্তু মুনাফাটা আসে। মানে মুনাফা যোগ আসল হচ্ছে মুনাফা আসল, আর মুনাফা যোগ আসল থেকে যদি তুমি আসল বাদ দাও, তাহলে কিন্তু মুনাফাটা থাকে। তাহলে ওই যে চক্রবৃদ্ধি মুনাফা কথাটার মানে হচ্ছে চক্রবৃদ্ধি মূল থেকে, মানে মুনাফা আসল থেকে আসলটা বাদ দিবা, মানে সি মাইনাস পি। আর আমরা জানি সি এর সূত্র কি, পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, তাই না? আর এই যে পি এর পি, যে মাইনাস পি এর পি। অথবা তোমরা ডাইরেক্ট চক্রবৃদ্ধি মুনাফার সূত্র এই যে টোটালটা ইউজ করতে পারো, এতটুকু কিন্তু তোমরা ইউজ করতে পারো। এই সি মাইনাস পিও যদি না দাও, কোনো সমস্যা নেই, যে চক্রবৃদ্ধি মুনাফা একেবারে ডাইরেক্ট হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি। দেখো তো সূত্রটা। এবার আমরা যার মান দেওয়া থাকবে তার মানগুলো আমরা এখন বসাই দিব। দেখো এখানে পি এর মান কত, 6000, ঠিক আছে না? পি এর মান কত, 6000, গুণন 1 প্লাস আর এর মান কত আমাদের, 10/100, অল টু দি পাওয়ার এন। এন এর মান কত, 3, তাহলে আমরা লিখবো 3, আর মাইনাস শেষে পি আছে, পি এর মান কত আবার 6000, ঠিক আছে। এবার এটাকে একটু আমরা এই দিকে নিয়ে এসে লিখি, এখান থেকে দেখো 6000, আর এখানে আমরা অবশ্যই কি করব, লসাগু। তাহলে লসাগুর দাগটা দিয়ে নিই। লসাগু কত বলতো, 100। এই 100 সাথে 1 গুণ করলে কত হবে, 100 কে 100, পরে প্লাসের চিহ্ন প্লাস দিলাম,
এবার এই 100 সাথে 100 ভাগ হবে, 100 সাথে 100 ভাগ হলে ভাগফল কত হয়, মানে 100 আমরা বলি 100 100 এর ভিতরে কতবার যায়, একবার। ওই 1 দিয়ে আবার 10 কে গুণ করলে কত হয়, 10 একে 10, তাহলে এখানে 10 এবং টোটাল পাওয়ার কত 3 এবং মাইনাস শেষে কত আছে 6000। 6000 তো আপাতত তোমাদের কোনো দোষ করে নাই, তাই না? তাই 6000টাকে আমরা রেখে দিব এই কাজটুকু করার আগ পর্যন্ত। এরপরে দেখো 6000 আর হচ্ছে এখানে গুণ চিহ্ন দিলেও যেই কথা, যেহেতু ব্র্যাকেট আছে, না দিলেও গুণই বোঝায়। তাহলে নিচে আছে 100 আর এখানে 100 আর 10 যোগ করলে কত হয় 110। টোটাল পাওয়ার কত 3 মাইনাস এখানে কত বলো তো 6000। ঠিক আছে, এখন দেখো 6000 সে একই কাজ, অর্থাৎ এখানে যে আমরা কাজ, অর্থাৎ 110 কে পাওয়ার 3 করলে কত হয় এবং 100 কে পাওয়ার 3 করলে কত হয় সেটা আমরা লিখব। তাহলে একটু ভাঙায় লিখতেছি, হ্যাঁ। 110 বাই 100 আবার গুণন 110 বাই 100। তোমরা যদিও ক্যালকুলেটর করবা, আমি একটু ডিটেলস ভেঙে ভেঙে দেখাচ্ছি, হ্যাঁ, ভেঙে ভেঙে দেখাচ্ছি। জটিল মনে হইতে পারে কিন্তু আসলে জটিল না, তোমরা একটু ভেঙে ভেঙে বুঝো। এই তার মানে হচ্ছে এই টোটাল এটা থেকে মাইনাস কত 6000। ঠিক আছে, তাহলে এখন দেখো একটু যদি কাটাকাটি করি, দেখো এই একটা এই একটা এই একটা এই একটা, আবার এই শূন্যর সাথে এই শূন্য এবং এই শূন্যর সাথে আমরা এই শূন্য কাটতে পারি, এবং এখানে নিচে আর কোথাও বাকি নেই, এই দুইটা বাকি আছে, এবং এই দুইটার সাথেও কিন্তু আমরা এই দুইটা কাটতে পারি। ঠিক আছে, তাহলে যদি কাটি তাহলে এবার কত রেজাল্ট আসতেছে দেখো তো, 6 থাকলো, নিচে তো 1, 1 গুণন 1, নিচের একের আমরা জানি যে নিচের একের কোনো দাম নাই, তাই উপরের গুলো সব গুণ। তার মানে দেখো 6 এর সাথে 11 গুণ, আবার 11 গুণ, আবার 11 গুণ। তাহলে এবারেও রেজাল্টটা বলো তো তোমরা কত আসে, এটা গুণ করে আমাকে এখনই তোমরা কমেন্টে বলো যে 6 11 11 গুণন 11, অথবা তোমরা যদি আগে থাকতে এটা করে থাকো যে 6000 6000 ইন্টু সরি 6000 এর সাথে 110 এর পাওয়ার 3 করলে যা হয় তা উপরে লিখবো, এবং 100 এর পাওয়ার 3 করলে যা হয় তা আমরা উপরে লিখবো। কত হয় দেখি, তোমরা একটু কমেন্টে বলো তো আমাকে দেখি। আচ্ছা, আমি লিখে দিচ্ছি, দেখো তোমাদের সাথে মিলে কিনা দেখি, একটু কমেন্টে বলো। আচ্ছা, 7900 সম্ভবত 86 হবে। দেখো তো তোমার আমার সাথে তোমাদের উত্তর আসছে কিনা। 7986, হ্যাঁ, গুড গুড, এই তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুম, ধন্যবাদ তোমাদের, যাদের হয়েছে অবশ্যই ধন্যবাদ, এবং যাদের হয়নি বা একটু বুঝতে সমস্যা তারা তোমরাও একটু বলতে পারো। তোমরা যদি এই স্টেপের পরে এই স্টেপটা না করতে চাও তাও কিন্তু পারো, কিন্তু আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি। এই যে পাওয়ার 3 মানে কি দেখো তো, পুরো ব্র্যাকেট মানে 110 এর উপরে পাওয়ার 3, 100 এর উপরে পাওয়ার 3। তো তোমরা যদি ক্যালকুলেটরে করো, যদি আমি আগেই ক্যালকুলেটর তোমাদেরকে বলতেছি না যে ক্যালকুলেটরের উপর শুরুতেই নির্ভর হও, এটা পরীক্ষার খাতায় কইরো, কিন্তু এখন একটু ভেঙে ভেঙে করার চেষ্টা করলে একটু মাথার ব্রেনটা একটু বেশি খুলবে, তাই এভাবে করাচ্ছি। তো এটা না নিলেও ডাইরেক্ট 110 এর উপরে পাওয়ার 3 দিলে যেই মানটা হবে
আচ্ছা দেখো তাহলে আশা করি পার্থক্যটা আমার বের করা লাগবে না, এতটুকু তোমাদের কাজ আমি দিয়ে দিলাম। সেটা হচ্ছে কি, এতটুকু করে রেজাল্ট অবশ্যই দিয়ে দাও। সেটা হচ্ছে সরল মুনাফা, সরল মুনাফার মান আমরা নিয়ে আসছি 1800 টাকা এবং চক্রবৃদ্ধি মুনাফার মান হচ্ছে 1 টাকা। তাহলে পার্থক্য কত? পার্থক্য এইটা মনে করো। -1800। উত্তর কত হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টে বলে দিবা। আশা করি তোমরা বুঝতে পারছো ক্লাসটা। বন্ধুরা তোমাদেরকে ধন্যবাদ। আমি ক্লাসটা সমাপ্ত করতেছি। আশা করি তোমরা বুঝতে পারছো। বাসা ভালো করে করবে। আল্লাহ হাফেজ।